১৯০১ সালের ১৯শে মার্চ জন্মগ্রহণ করেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। এবছর তাঁর জন্মের ১২৫ বছর পূর্তি। বাংলা সাহিত্যের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের ইতিহাসেও স্মরণীয় হয়ে আছেন শৈলজানন্দ। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শ্রবণীতে রয়েছে একটি কথিকা, স্মরণে বরণে শৈলজানন্দ মুখোপাধ্যায়। বলছেন শুভাশিস চক্রবর্তী। কৃষ্ণভামিনী ড্রয়ার টেনে বার করলেন একটা রিভলভার। তার আশ্রয়দাতা রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের এই সাতঘরা রিভলভারে সর্বদা গুলি ভরা থাকত, গুনে গুনে 7টা বুলেট। সেই আগ্নেয়াস্ত্রে সেফটি ক্যাচ সক্রিয়, সামান্য এইটুকু কারণ আশ্বস্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। এমন লোডেড রিভলভারের সামনে দাঁড়িয়ে থাকা মানে নিজের মৃত্যুকে স্বেচ্ছায় নিকটবর্তী করা। 21 বছর বয়সী শৈলজানন্দ প্রাণ ভয়ে দৌড় দিলেন। দ্রুত পদে দোতলার সিঁড়ি থেকে যখন নেমে এসেছেন একতলায়, শুনতে পেলেন ভয়ঙ্কর সেই শব্দ। গুলি চালিয়ে দিয়েছেন কৃষ্ণভামিনী। কয়লাকুঠির দেশ, যার লেখনীর আশ্রয়ে প্রথম আছড়ে পড়েছিল বাংলা কথা সাহিত্যের তটরেখায়, সেই শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখক জীবনের প্রথম পুরস্কার ছিল প্রাণঘাতী তাজা বুলেট। গুলি চালনায় দ্বিধাহীন কৃষ্ণভামিনীর পরিচয় মাতামহ রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের রক্ষিতা। তার আদেশ ছিল শৈলজাকে সাহিত্য চর্চা ছাড়তে হবে। ভামিনী আশঙ্কায় থাকতেন পরিবারের কেচ্ছা কাহিনী রায়সাহেবের নাতি নভেলের মোড়কে প্রকাশ্যে নিয়ে আসবে, তাদের সম্মিলিত কুকীর্তি ফাঁস করে দেবে সেই সব ছাইপাশ লিখে। আশঙ্কা অমূলক ছিল না। আত্মঘাতীর ডায়েরি গল্পটি তার প্রমাণ। সেই গল্প বাঁশরী পত্রিকায় প্রকাশের পরেই শৈলজানন্দের জুটল অমন আগ্নেয় পুরস্কার। এক বস্ত্রে মাতামহের আশ্রয় ছেড়ে গৃহহীন হলেন শৈলজা। দুর্গাপূজার মহাষষ্ঠীর আনন্দ আর আলো সেদিন শহর কলকাতাকে মুখরিত করে রাখলে কি হবে? বাংলা আঞ্চলিক কথা সাহিত্যের অবিসংবাদিত ভগীরথের জীবনে নেমে এলো বিসর্জনের বিজয়া। সত্য, এই শব্দটি শৈলজা সাহিত্যের সবথেকে জোরের জায়গা। কালি, কলম আর মনের ত্রহস্পর্শে লিখন আখর ফুটে ওঠে। তারপরেও শৈলজার সাহিত্য সৃষ্টিতে চতুর্থ স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থেকেছে নিষ্ঠুর, ভয়ানক, অতলান্ত সত্য। তার প্রথম পুরস্কার যদি বন্দুকের গুলি হয়, তবে বাকি পুরস্কারগুলির সম্মিলিত শিরোনাম দারিদ্র। পাশাপাশি আমরা ভুলে যাব না প্রিয় বন্ধু শৈলজানন্দের মৃত্যুর পর প্রেমেন্দ্র মিত্রের এই আক্ষেপ, জীবনে সাহিত্যের স্বীকৃতি হিসেবে শৈলজানন্দ যা পেয়েছেন তাতে অন্তরের একটু ক্ষোভ থাকা তার ক্ষেত্রে অস্বাভাবিক বা অন্যায় নয়। এক্ষেত্রে বাঙালি পাঠকের সীমাবদ্ধ মুহূর্ত মনস্কতার বৈশিষ্ট্যকে দায়ী করা ছাড়া উপায়ন্তর নেই। সেই তন্ত্রমন্ত্রসিক্ত, গোয়েন্দাপ্লুত, রহস্যমলিন উদাসীনতার ঢেউ ধাক্কা দিতে দিতে যখন শৈলজানন্দ মুখোপাধ্যায়কে ১২৫তম জন্মবর্ষে উপনীত করল, তখন আমরা নিদারুণ সত্যের কাছে হার মেনে নিয়ে দেখলাম একমাত্র কয়লাকুঠি শব্দটুকু ছাড়া শৈলজানন্দ নামটির কিংবদন্তি প্রতিম প্রসারতা থেকে বহুদূর সরে এসেছি। এক কথায় তিনি আজ সম্পূর্ণ বিস্মৃত। সরস্বতীর জয়মাল্য গলায় পরেই তিনি সাহিত্যক্ষেত্রে প্রবেশ করেছিলেন। মাসিক বসুমতী ও প্রবাসী পত্রিকায় পরপর প্রকাশিত হয়েছিল তার চমক লাগানো গল্পগুলি, কয়লাকুঠি, রেজিং রিপোর্ট, ধ্বংসপথের যাত্রীরা ইত্যাদি। শ্লীল ও অশ্লীলের দ্বন্দ্বে প্রাচীনপন্থীদের আক্রমণ, কটূক্তি ও শুরু একই সঙ্গে। কলঙ্কিনী জয়া নামে একটি গল্প লিখে জমা দিয়েছিলেন মাধুরী পত্রিকায়। সম্পাদকের নিদান, লেখাটি অশ্লীল, তাই প্রকাশের অযোগ্য। সেই সঙ্গে তার ব্যঙ্গোক্তি। বঙ্কিমচন্দ্র আজ যদি বেঁচে থাকতেন তাহলে তিনি এই গল্পটি পড়ে তোমার কান দুটি মশমশ করে মলে দিতেন। তবে জহুরি রবীন্দ্রনাথ শৈলজা প্রতিভার গভীরতা মাপতে ভুল করেননি। প্রবাসীর ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় যাত্রীর ডায়েরিতে তিনি লিখলেন, শৈলজানন্দের গল্প
আমি কিছু কিছু পড়েছি, দেখেছি দরিদ্র জীবনের যথার্থ অভিজ্ঞতা এবং সেই সঙ্গে লেখবার শক্তি তার আছে বলেই তার রচনায় দারিদ্র ঘোষণার কৃত্রিমতা নেই। বিষয়গুলি সাহিত্য সভার মর্যাদা অতিক্রম করে নকল দারিদ্র্যের শখের যাত্রার পালায় এসে ঠেকেনি। 18 বছর বয়সে শৈলজানন্দের প্রথম গল্পের বই মর্মবাণী প্রকাশের আলো দেখেছিল। 10টি ছোট গল্পের সেই সংকলন তার প্রস্তুতি পর্বের নিদর্শন। এরপর আমের মঞ্জরি, অতসী, নারীমেধ, কয়লাকুঠি থেকে রাশিচক্র, লোকরহস্য সহ 33টি গল্পগ্রন্থ, প্রায় 200 অগ্রন্থিত ছোট গল্প নিয়ে তিনি যে ঝড় তুলেছিলেন তার কিছুটায় আঞ্চলিক নিম্নবর্গীয় সমাজ ও শহর কলকাতার ক্লিন্ন পুতিগন্ধময় সমাজের অনুপুঙ্খ বিবরণ অচ্ছুত বর্গের জয়ধ্বজা উড়িয়েছিল। বাকিটা সেই ঝড়ের মলিন ধুলারাশি ছাড়া আর কিছু নয়। তার লেখা 350 উপন্যাসের ক্ষেত্রেও এই একই কথার পুনরাবৃত্তি করতে হয়। প্রথম লেখা উপন্যাস জামাইবাবু, প্রথম প্রকাশিত উপন্যাস লক্ষ্মী। সারা জীবন সংসার যন্ত্রের অর্থের যোগান ঠিক রাখতে উপন্যাস লেখা ছাড়া উপায়ও ছিল না। এদের মধ্যে একাধিক রচনা জনপ্রিয় হয়েছিল। বেশ কিছু কাহিনী চলচ্চিত্রে রূপায়িত হয়ে সিনেপ্রেমী দর্শকের মনোরঞ্জনে সফল হলেও সমালোচকের নিক্তিমাপা ওজন কাটায় তারা কেবল ভার বাড়িয়েছে, ধার বাড়াতে ব্যর্থ। চলচ্চিত্র শিল্প শৈলজানন্দের দারিদ্র্য দূরীকরণে হয়ে উঠেছিল প্রধান সহায়। সেই সঙ্গে তা এনে দিল বিপুল জনপ্রিয়তা। তার গল্প অবলম্বনে দেশের মাটি ছবি তৈরি করেছিলেন পরিচালক নিতিন বসু। 1938-এ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথম আমন্ত্রিত ভারতীয় ছবি এটাই। 1941-এ পরিচালক শৈলজার যাত্রা শুরু, নন্দিনী সেই ছবির নাম। বছরের শ্রেষ্ঠ ছায়াছবির সম্মান পেল সেটি। 1945-এ মানে না মানা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম হীরক জয়ন্তী সপ্তাহ পালন করেছিল। দ্বিভাষিক ছবি বন্দির সাফল্যে মুগ্ধ ইন্দ্রপুরী স্টুডিওর মালিক শৈলজার নতুন নামকরণ করলেন বন্দি সাহেব। আমাদের মনে রাখতে হবে, তিনিই প্রথম বাংলা ছায়াছবির সংলাপে গ্রাম্য কথ্য ভাষা ব্যবহার করেন। চিত্রনাট্যে কাট টু কাট পদ্ধতি প্রয়োগ ছাড়াও বাংলা ছবিতে তিনি কুইক জাম্প কাটের পথপ্রদর্শক। আধা শহর আধা গ্রামীণ চরিত্রগুলো যে সিনেমার গল্পেও নিয়ে আসা যায় তা কিন্তু শৈলজানন্দ বাবুই প্রথম দেখালেন। একথা স্মরণ করিয়ে দিয়েছেন বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার। 15টি ছবি পরিচালনা করেছিলেন শৈলজা। তার মধ্যে 8টি ছবি মোট 33টি পুরস্কার লাভ করার গৌরব অর্জন করেছিল। বাংলা ছবির ক্ষেত্রে তা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। শৈলজানন্দের চলচ্চিত্র পর্বের এই জয়গাথার সিকিভাগ অর্জন করলেই আজ যে শহরে সাকসেস পার্টির পানভোজনের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়, সেই শহর চলচ্চিত্রের শৈলজাকে মনে রাখল না বলে আমাদের যন্ত্রণার্ত করে। ছায়াছবির আলোর জগৎ 1.5 দশক ধরে রাজত্ব ও রাজপাট দিলেও তার আধারির দিক একসময় শৈলজানন্দকে দিল পথে বসিয়ে। প্রচুর ব্যবসায়িক লোকসানে ধ্বস্ত শিল্পীকে পরিত্রাণ দিয়েছিল বেতারের জগৎ। 1956 সালের 28 মার্চ আকাশবাণীতে যোগ দিলেন নাট্য প্রযোজক হিসেবে। এক্ষেত্রেও সাফল্য তার ললাট লিখন। একাধিক বেতার নাটক পরিচালনা করেছেন, অভিনয়ও করেছেন। নতুন প্রতিভাবান গল্পকারদের কাহিনী অবলম্বনে নাটক প্রযোজনার একরোখা মনোভাব পেশাগতভাবে তার ক্ষতিও করেছে। তবু এই দায়িত্ব তার জীবনে এনে দিয়েছিল স্বস্তি, আনন্দ। তার প্রমাণ মেলে স্ত্রী লীলাবতীকে লেখা একটি চিঠি। 1957-র 5 এপ্রিল দিল্লি থেকে লিখেছেন, রেডিও আপিসে গিয়েছিলাম, বিরাট সে আপিস। রাজধানীর রেডিও আপিস বিরাট তো হবেই। আজ থেকে আমাদের কাজ আরম্ভ। বড় বড় অফিসারদের বাড়িতে রোজ রোজ নেমন্তন্ন খেতে হচ্ছে, খাবার খরচ বোধহয় লাগবেই না। আগামী বৈশাখে শতবর্ষ স্পর্শ করবে
কালিকলম পত্রিকা। শৈলজানন্দ সম্পাদিত প্রথম পত্রিকা এটি। সঙ্গে ছিলেন প্রেমেন্দ্র মিত্র ও মুরলীধর বসু। কল্লোল পত্রিকার দাপট তখন পশ্চিম দিকে হেলে পড়েছে, কিন্তু সেই শূন্য আসনে অন্তত কিছু সময় বিরাজ করেছে কালিকলম। এছাড়াও বায়োস্কোপ, ছায়া, সাহানা এবং গল্পভারতী পত্রিকা সম্পাদনা করেছিলেন নানা সময়ে। ছায়া পত্রিকার মলাটের দ্বিতীয় পৃষ্ঠায় মুদ্রিত হতো প্রিয় বন্ধু কাজী নজরুল ইসলামের রেকর্ডের দোকান কলগীতির বিজ্ঞাপন। 1934-এর সেই বিজ্ঞাপন জীবিকার সন্ধানে উদ্ভ্রান্ত নজরুলের ব্যবসায়িক প্রচেষ্টার ইতিহাসের মূল্যবান উপকরণ। নজরুল ও শৈলজানন্দ গত শতকের প্রথম দুটি দশক জুড়ে রানীগঞ্জের আলো, বাতাস, মাটির প্রতিটি বিন্দুর সঙ্গে যেন লগ্ন হয়ে আছেন। দুয়ারে তখন প্রথম বিশ্বযুদ্ধ। নজরুল সেনাবাহিনীর 49 নং বেঙ্গলি রেজিমেন্টে যোগ দিতে অতি উৎসাহী। শৈলজাও তার সঙ্গে যেতে চাইলেন। কেন? আমি যেতে চেয়েছি সঙ্গ সুখে। নজরুল চলে যাবে রানীগঞ্জ ছেড়ে, আর আমি এইখানে একা পড়ে থাকব। একঘেয়ে নির্বান্ধব এই নিরানন্দ জীবন আমি চাইনি। এই স্বর্গীয় বন্ধুত্ব অক্ষয় হয়েছিল। শৈলজানন্দের লেখা আমার বন্ধু নজরুল, কেউ ভোলে না কেউ ভোলের মতো গ্রন্থের প্রতি শব্দে ছড়িয়ে আছে সেই উদযাপনের আলো। জীবনের অন্তিম পর্বে রোগশয্যায় বসে শৈলজানন্দ কবি শুদ্ধ সত্য বসুকে বলেছিলেন, তোমরাও দেখো একটু একটু করে আমাকে ভুলে যাবে। তাই আমি লিখে গেলাম, কেউ ভোলে না কেউ ভোলে। পাঠকের প্রতি, ভক্তের প্রতি এই একতরফা অভিমানের অঙ্গুলি নির্দেশ সঠিক মূল্যায়ন নয়। বিস্মৃতির দায়ের দাড়িপাল্লায় শৈলজানন্দের দিকটাও হেলে থাকে খানিক। সাহিত্য জীবিকা করবার জন্য তাকে সারা জীবনে অনেক দুঃখ পেতে ও অনেক দাম দিতে হয়েছে। যথার্থ সৎ ও মহৎ সৃষ্টির ধ্বনি জ্বালিয়ে রাখবার জন্যে সস্তা হাটের সওদা বানাতে ও বেচতে হয়েছে প্রচুর। সাচ্চার সঙ্গে সেই সব ঝুটো কাজের রচনা তার সৃষ্টির সমুচিত বিচারের পথে খুব বড় অন্তরায় হয়ে আছে আজও। 1989 সালের জুলাই মাসে একটি সাময়িক পত্রে প্রকাশিত স্মৃতিকথায় আশাপূর্ণা দেবীর হতাশার সুরটি আমাদেরও ব্যথিত করে। শৈলজানন্দের কোনো বই খুঁজলে বাজারে মিলবে কিনা সন্দেহ। সেসব বই আর পুনর্মুদ্রণ হয় না। ক্রমশই তারা বানের জোয়ারে ভেসে গিয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। 25 বছর আগে শৈলজানন্দের শতবর্ষে একটা কর্তব্য পরায়ণতার ধাক্কা লেগেছিল। তাতে ভেসে ওঠা শৈলজার প্রতি ঔৎসুক্যের রেশ স্তিমিত আলো ছড়িয়ে রেখেছে এক মুষ্টি পাঠকের মনের উঠোনে। কিন্তু ওইটুকুই তার পরিধি, বাকিটা কঠোর অন্ধকারে নিমজ্জিত, চিরকালের মতো। শুনলেন শুভাশিস চক্রবর্তীর কথিকা স্মরণে বরণে শৈলজানন্দ মুখোপাধ্যায়। আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাক শৈলজানন্দর রচনা, তাঁর সৃষ্টি, এটাই আমাদের কাম্য।